নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 14 বছরের নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা অসম বিশ্ববিদ্যালয়ে, ফারুককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন। অসমের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 56তম জন্মদিবস পালন কাছাড় জেলা বিজেপির শিলচর গান্ধীবাগ পার্কে। শহরের যানজট সমস্যা নিয়ে সরব হল শিলচর জেলা কংগ্রেস, জেলা শাসককে স্মারকলিপি প্রদান। অভিভাবক দিবস পালিত হলো উৎসাহ উদ্দীপনায়, সমাপ্ত হলো ডন বস্কো স্কুলের উৎসব এক অন্য মাত্রায়। এবারে সংবাদ বিস্তারিত। আজ অর্থাৎ শনিবার অসম বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের হাউসকিপিং মহিলা কর্মী একজনের বাবা বিগত কয়েকদিন থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে গতকাল অর্থাৎ শুক্রবার কর্মস্থলে কাজ করতে যান ল ডিপার্টমেন্টের ওই মহিলা কর্মী এবং তার বাড়িতে কেউ না থাকার কারণে নিজের 14 বছরের একটি ভাতিজিকেও কর্মস্থলে সঙ্গে নিয়ে যান। এমন সময় মেডিকেল কলেজ থেকে ফোন আসে যে ওখানে যাওয়ার জন্য। তখন ওই মহিলা কর্মী তার ভাতিজিকে কর্মস্থলে রেখেই মেডিকেল কলেজে ছুটে যান। এমন সময় একই ডিপার্টমেন্টের ফারুক নামের অন্য এক কর্মী ওই নাবালিকা মেয়েটিকে একটি ক্লাসরুমে নিয়ে গিয়ে জোর জবরদস্তি শ্লীলতাহানির চেষ্টা চালায়। তখন মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন আসতে থাকলে ফারুক নামে যুবকটি পালিয়ে যায়। বিষয়টি শিক্ষক মহলে জানানো হলে তারা এই ব্যাপারে একটি বৈঠকও করেন। কিন্তু আশ্চর্যের কথা, ঘটনাটি নিষ্পত্তি না হওয়ার আগে এত সিকিউরিটি এবং ইউনিভার্সিটির প্রবেশ গেইটে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে ফারুক এখান থেকে পালিয়ে গেল, তাকে কেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো না? অভিযোগকারী সন্দেহ এই কাজগুলো নিশ্চয়ই কারো মদতে চলছে। তা না হলে ফারুক কোনোভাবেই পালাতে পারত না। এই ব্যাপারে উপযুক্ত বিচার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। গতকালকে ল ডিপার্টমেন্টে আমাদের একজন হাউসকিপিং ওয়ার্কার, একজন মহিলা ওখানে কাজ করে, ওর সাথে ওর ভাতিজিকে নিয়ে এসেছিল। বাড়িতে কেউ না থাকার কারণে বাড়িতে একা ছিল। ওই যে হাউসকিপিং ওয়ার্কার, ওর বাবা মেডিকেলে অ্যাডমিট ছিল। মেডিকেলে কিছুদিন থেকে অ্যাডমিট আছে। তথাপি কাজ না করলে তো আর টাকা পাবে না। আমরা যে কাজ করি, নো ওয়ার্ক নো পে, কাজ না করে টাকা পাই না। সেই জন্য ওই মহিলাটা কাজে এসেছিল ওর ভাতিজিকে নিয়ে। যেমন ধরুন, ওর বাড়িতে কেউ ছিল না। যে ডিপার্টমেন্টে কাজ করি সেটা তো একটা পরিবারের মতোই। কিন্তু হঠাৎ করে মেডিকেল থেকে ফোন আসে, মেয়েটা যায় মেডিকেলে কিছু সময়ের জন্য। ওইখানে ফারুক বলে ল ডিপার্টমেন্টের একজন স্টাফ আছে, ওই সুযোগ পেয়ে ওই 14 বছরের মেয়েটাকে রুমের ভিতরে, ক্লাসরুমের ভিতরে ঢুকিয়ে ওকে জোরজবস্তি অ্যাটেম্পট টু রেপের ব্যবস্থা করি। সেখানে স্টুডেন্ট বা স্টাফ আরো দেখে এটাকে মত প্রকাশ করার পরে জিনিসটা আসাম ইউনিভার্সিটি রেজিস্ট্রারের কাছে আসে। ওর পর থেকে কিভাবে ওই রেপিস্ট প্রশাসনকে না দেওয়া, প্রশাসনকে ছেড়ে ওই রেপিস্ট পলায়তন হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত রেপিস্ট ধরা পড়েনি। সেটা আমরা উচিত বিচার চাইছি যে রেপিস্টকে কিভাবে এই আসাম ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতর থেকে বের করে হলো, এটা ইনভলভ কে আছে, কারা আছে, আমরা জানতে চাই। যে একজন মহিলা আজকে সুরক্ষিত না। আমরা হাউসকিপিং ওয়ার্কার, এখানে ম্যাক্সিমাম মহিলা লোকেই আছে, ছেলে লোক আছে। মহিলারা কিভাবে একটা ডিপার্টমেন্টে সুরক্ষিত থাকবে? আচ্ছা, মেটা জানাইছিলেন ডিপার্টমেন্টের কেউরে জানাইছেন, ল ডিপার্টমেন্টের কেউরে জানাইছেন? ল ডিপার্টমেন্টে ওখানে জানানো হয়েছিল। ওইখানে যারা শিক্ষক আছে ওনাদের সাথে কথা হয়েছিল। এখানে মেইন ইনচার্জে কে আসলো? কালকে ইনচার্জ এইচওডি হবে, ওনার নাম আমি সঠিক জানি না। কিন্তু ওখানেও একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকের পরে ওই ভিকটিমকে নিয়ে এক ব্লকে আসা হয়। এক ব্লক থেকে কিভাবে উধাও হয়ে চলে যায়, ওই যে রেপিস্টটা, ওকে রেপিস্টই বলা হয়। ওই রেপিস্টটাকে কিভাবে ক্যাম্পাস থেকে বার করা হলো? এখানে সিকিউরিটি অফিসার ইনভলভ না, আসাম ইউনিভার্সিটি ইনভলভ না, আমাদের মধ্যে কেউ ইনভলভ? যে হয়তো সে কিভাবে বের হয়ে করে গেল? যেখানে আমাদের এখানে দেখতে পারবেন সিসি ক্যামেরাও আছে আমাদের গেটে, আমাদের আসাম ইউনিভার্সিটি ফ্রন্টে সিসি ক্যামেরাও আছে। কিভাবে ওই রেপিস্টকে বার করানো হলো এখান থেকে, সেটা আমরা উচিত বিচার চাইছি। এখনো পর্যন্ত ওই রেপিস্টকে প্রশাসন ধরতে পারেনি। আর কেন ওই রেপিস্টকে প্রশাসনের হাতে তুলে ধরা হলো না কেন, সেটা আমরা জানতে চাইছি। আপনার নাম দাদা? আমার নাম শান্ত বাগদি।
শনিবার সন্ধ্যায় বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচর গান্ধীবাগ পার্কে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ৫৬তম জন্মদিন উদযাপন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিনকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপির অসম প্রদেশ কমিটির সম্পাদক কনাদ পুরকায়স্থ, কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা, সহ সভাপতি অমিয়কান্তি দাস, অমিতা ভোরাই, চামেলি পাল, বাসুদেব শর্মা, মানবেন্দ্র ভট্টাচার্য প্রমুখেরা। মঞ্চে উপবিষ্ট ছিলেন। উপস্থিত সবাই নিজ বক্তব্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের সবশেষে কেক কেটে আনন্দ ভোগ করেন কাছাড় জেলা বিজেপির উপস্থিত নেতাকর্মীরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপম নন্দী পুরকায়স্থ, যুব মোর্চার জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী, শিউলি ধর সহ আরও অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আসামকে একটি বৈভবশালী একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে উনি কাজ করেন এবং সেই যে কাজ আজকের দিনে মুখ্যমন্ত্রী করেছেন সেটা একার পক্ষে, মুখ্যমন্ত্রীর পক্ষে এই সমাজকে সংশোধিত করা, এই সমাজকে সংগঠিত করা একা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। আজকে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে আমরা আসামের বসবাসকারী প্রত্যেকজন নাগরিক সেই কাজে আমাদেরকে অংশীদার হতে হবে এবং সেই কাজে আমরা অংশীদার হলে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্ন সাকার হবে। শহরের বেহাল ট্রাফিক পরিষেবা নিয়ে ফের সরব হল শিলচর জেলা কংগ্রেস কমিটি। শনিবার দলের এক প্রতিনিধি দল জেলা শাসক মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে দীর্ঘক্ষণ আলোচনা করার পর একটি স্মারকলিপি তার হাতে তুলে দিয়ে শহরের বেহাল ট্রাফিক সমস্যা সমাধানে সহযোগিতা করার আবেদন জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, আজকে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলাধিপতির সাথে এসে দেখা করেছি। বিশেষ করে শিলচর শহরের যে ট্রাফিক সমস্যায় মানুষ যেভাবে নাজেহাল, শিলচরবাসী, শিলচর তথা কাছাড় জেলার মানুষ, বিশেষ করে শিলচর মেডিকেল কলেজ, প্রত্যেকে এখানে মুমূর্ষু রোগীকে নিয়ে মেডিকেল কলেজ যায়, কিন্তু বর্তমানে শিলচরে ট্রাফিকের এই নাজেহাল সমস্যার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তাতে অনেক রোগীর মৃত্যু হয়। মানুষ, স্কুলে বাচ্চারা সময় মতো গিয়ে স্কুলে পৌঁছতে পারে না। যেভাবে শিলচরের মানুষ নাজেহাল এই ট্রাফিক সমস্যা নিয়ে, সেটা নিয়ে আজকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলাধিপতির সাথে দেখা করেছি এবং ওনাকে আমরা অনুরোধ করেছি যে শিলচরের মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে, শিলচরের মানুষ যাতে মেডিকেলে সময় মতো গিয়ে পৌঁছতে পারে, সেই ব্যবস্থা শিলচরের যে বেহাল ট্রাফিক সমস্যা, সেই সমস্যার সমাধান যেন ইতিমধ্যে করা হয়। কেন বর্তমান সরকারে আমরা দেখি ট্রাফিক অ্যাডভাইসারি কমিটিও নেই। বর্তমানে ট্রাফিক সমস্যা নিয়ে আমরা আগে আমাদের কংগ্রেস সরকার থাকার সময় বিভিন্ন সময় শিলচরের প্রবীণ নাগরিকদেরকে নিয়ে কিভাবে ট্রাফিক সমস্যা সুরাহা করা যায় সেই ব্যাপারে জেলাধিপতির অফিসে সভা করে সবাই মতামত নিয়ে একটা শিলচর শহরকে ট্রাফিক সমস্যা মুক্ত করার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান সরকারে আমরা কোনোদিন দেখিনি যে বর্তমান বিধায়ক বা বর্তমানের মন্ত্রী বা জেলাধিপতির কাছ থেকেও শিলচরের ট্রাফিক সমস্যা কিভাবে সমাধান হবে সেই ব্যাপারে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। ওনাদের সাথে এসকর্ট পাইলট থাকে, কিন্তু সাধারণ মানুষ মেডিকেলে পেশেন্ট নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই, সাধারণ স্কুলে যাওয়ার মতো ক্ষমতা নেই। আজকে এই যে বেহাল অবস্থা, ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, যেভাবে অবৈধভাবে পার্কিং, শিলচরে যেগুলা প্রাইভেট নার্সিংহোমগুলো আছে প্রত্যেক নার্সিংহোমের পার্কিং নেই, সেটা নিয়ে আমরা জেলাধিপতিকে অবগত করিয়েছি। মলগুলা, নতুন নতুন মল বিল্ডিং হচ্ছে, কোনো পার্কিং নেই, হোটেল করা হচ্ছে, পার্কিং নেই, প্রাইভেট স্কুলের পার্কিং নেই, সেইগুলা কিভাবে ওনাদেরকে পারমিশন দেওয়া হয় সেই ব্যাপারটা খতিয়ে দেখতে এবং এটা বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আজকে এই প্রতিনিধি দলে, বিশেষ করে আমাদের সাথে বরকলার বিধায়ক ছিলেন মিজবাউল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা এখানে সবাই এসছি আমরা, এবং আমরা ওনাদেরকে অনুরোধ করিয়েছি যে অতি সত্বর যেন সেই ট্রাফিক সমস্যার সমাধান করা হয়। না হলে কিন্তু আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা কিভাবে সমস্যার সমাধান হয় শিলচর জনসাধারণের লগে মিলে আমরা সেই ব্যাপারে কিন্তু নিজেরাই আমরা
প্রচেষ্টা নিতে বাধ্য হব। এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং, এপিসিসির সাধারণ সম্পাদক হেমন্ত সিংহ, সূর্যকান্ত সরকার, বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সীমান্ত ভট্টাচার্য ও রণধীর দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার ছিল চারিদিকে। প্রায় 3000 পড়ুয়া একই ছাদের তলায়, কেউ বা ছোট ছোট ক্লাসের পড়ুয়া, তো কেউ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সবার মধ্যে ছিল উৎসাহের জোয়ার। কিন্তু সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন অভিভাবকেরা, কারণ দিনটি যে তাদেরই। স্থান ডন বস্কো স্কুল, শিলচর। আগেই 29 জানুয়ারি খুদে পড়ুয়াদের জন্য নির্ধারিত অভিভাবক দিবস অর্থাৎ প্যারেন্টস ডে পালিত হয়েছিল অত্যন্ত উৎসাহ উদ্দীপনায়। 31 জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠান যেন হয়ে ওঠে এক অন্য মাত্রার। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের জন্য নির্ধারিত ছিল এদিনের অনুষ্ঠান অর্থাৎ প্যারেন্টস ডে। 31 জানুয়ারি শুক্রবারের সন্ধ্যা বৃষ্টি বিঘ্নিত থাকলেও অনুষ্ঠানে কোনোরূপ খামতি ছিল না। বরুণ দেবতাও যেন সহায় উঠেছিলেন পড়ুয়াদের আকুল প্রার্থনা শুনে। মাঝে মধ্যে বৃষ্টি আসলেও শুক্রবার সন্ধ্যা থেকে রাত অবধি অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন প্রদেশের সঙ্গীত, নৃত্য, সাংস্কৃতিক উপস্থাপনা ছিল অনবদ্য। ডন বস্কো স্কুলে এদিন সন্ধ্যায় বিভেদের মাঝে দেখো মিলন মহান উক্তিটি যেন সফল রূপ পায়। এদিন রাজস্থান, উত্তরাখণ্ড, কেরালা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং আরও অনেক রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে ওঠে পড়ুয়াদের প্রদর্শনে। সিস্টার মারিয়ার একটি প্রার্থনা দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করেন শিলং প্রদেশ থেকে আগত রেভারেন্ড ফাদার ডক্টর জন জোজিয়ামা এসডিবি। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক দীপান চক্রবর্তী, 147 ব্যাটালিয়ন শিলচরের কমান্ডেন্ট ব্রুনো অ্যালবার্ট, স্কুল অধ্যক্ষ ফাদার সুরজিৎ চিগা, ডন বস্কো স্কুলের ম্যানেজার ব্রাদার রেজি জোসেফ চিরুকুনেল, রেক্টর ফাদার জোস, ফাদার কিট ব্রোকল্যাং টিংকাং, ব্রাদার বস্কো এক্কা সহ অন্যান্যরা। ডক্টর রাজদীপ রায় এদিন শিক্ষা ব্যবস্থার গুরুত্বের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি তার ভাষণ প্রসঙ্গে শিক্ষার হৃদয় ও মনকে শিক্ষিত করার গুরুত্ব তুলে ধরেন। এদিনে সন্ধ্যার অন্তিম লগ্নে আসন্ন বছরগুলিতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক, সামাজিক, ক্রীড়া জগতে ডন বস্কো স্কুলের পড়ুয়ারা এগিয়ে চলবে এই প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন বক্তা তাদের বক্তব্য উপস্থাপন করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। A warm greetings to one and all watching this. I'm Sanchari Dhar from class 11 from Don Bosco School, Silchar. Every alternative year, we get this opportunity to participate on Parents' Day, and our teachers are very vocal about the fact that every year we will get to learn something new, which is true. Every year from last 12 years, I have a personal experience of participating on different dance programs. Not only dance, they have different items like singing, drama, etc. নমস্কার, আমার নাম সৃজা দে। আমি ডন বস্কো 11 হিউম্যানিটিসে এখন পড়াশোনা করছি, আর আমি একজন ক্লাসিক্যাল ডান্সার। আমার 12 বছর হয়ে গেছে আমি ডান্স করে যাচ্ছি। আর আজকে আমার এই গ্রুপ ওয়েস্ট বেঙ্গল, যেটা আমি কোরিওগ্রাফি করেছি, আমার টিচাররা, রেসপেক্টেড টিচাররা আমাকে অনেক হেল্প করেছেন। ওনারা হলেন ম্যাডাম সুমানা, স্যার জয়দীপ, স্যার ম্যাডাম হাসনা, ম্যাডাম টিনা। ওনারা আমাকে অনেক হেল্প করেছেন, অনেক মোটিভেটও করেছেন, কারণ আমার মেন্টালি আমি ঠিকও ছিলাম না কিছুদিন। অনেক মোটিভেশন পেয়েছি ওদের থেকে। নমস্কার, আমার নাম বিনায়ক দে, আর আমি 11 সায়েন্সি ডন বস্কো স্কুল থেকে। আর আজকে আমরা সব এখানে প্যারেন্টস ডে সেলিব্রেশন করার জন্য এসেছি। আর আমরা হলাম গিয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ। তো মেইনলি আমাদের প্যারেন্টস ডে যে আমরা করছি, প্যারেন্টস ডেটি করার মেইন উদ্দেশ্য হলে গিয়ে যে আমরা সব প্যারেন্টসদেরকে গ্যাদার করে এক জায়গায় আমরা ভালো করে প্যারেন্টসদেরকে আমাদের যেগুলো ট্যালেন্টসগুলি আমরা দেখাতে পারি। সব স্টুডেন্টসের ট্যালেন্টসগুলো আমরা সব মিলিয়ে দেখি। আমাদের প্যারেন্টসদেরকে একটা থ্যাঙ্কস গিভিং একটা করি, যে সারা বছর যে আমাদেরকে যে পড়ার মধ্যেও নিজে হেল্পও করেছেন, প্রচুর আমাদের বাড়িতে হেল্প করেছেন। তো আমাদের প্যারেন্টসদেরকে অ্যাজ আ থ্যাঙ্কস গিভিং আমরা এই প্যারেন্টস ডেটি আমরা সেলিব্রেট করছি। যে সো আমরা এই সেলিব্রেশনটা মেনলি ফর দ্য पेरेंट्स আমরা করছি আমরা এই ডন বস্को स्कूल। नमस्कार सबों को। आज 31 जनवरी 2025 में हम लोग डॉन बॉस्को स्कूल सिलचर में डॉन बॉस्को का जो त्यौहार है उसे मना रहे हैं।
और साथ ही साथ हम लोग हमारे छात्र छात्राओं के माता पिताओं को उनके लिए आदर एवं सम्मान दे रहे हैं, जिसे हम लोग इंग्लिश में बोलते हैं पेरेंट्स डे। आज हमारे स्कूल में कम से कम 1000 बच्चे बच्चियां अपने माता पिताओं के लिए और स्कूल का जो दिवस है उसे मनाने के लिए बहुत सारे प्रोग्राम तैयार किए हैं। बीते महीना हम लोग जोर शोर से इस दिन के लिए अभ्यास करते रहे हैं। प्रत्येक दिन कम से कम 1 घंटा जो प्रोग्राम है उसे बनाने के लिए हम लोग त्यागे, और उसका परिणाम यह है कि आज जो कार्यक्रम यहाँ पर हो रहा है बहुत ही सुंदर है और देखने लायक है। इसलिए मैं सभी माता पिताओं का आभारी हूँ कि वे अपने बच्चे बच्चियों को डॉन बॉस्को स्कूल में पढ़ने का एक मौका दिया है। और यहाँ पर जितने भी फैसिलिटीज़ हैं, सब फैसिलिटीज़ हमारे बच्चे बच्चों के लिए बने हैं, ताकि वे लोग बहुत सारे प्रोग्राम में भाग ले सकें, पढ़ाई में भाग ले सकें, और जितने भी कार्यक्रम हमारे इस शहर में होती हैं सभी कार्यक्रम में भाग ले सकें। क्योंकि हम लोगों का उद्देश्य यह है कि वे आगे चलकर एक अच्छे बच्चे बच्चियां बने, एक अच्छे नागरिक बने। इस वर्ष 2025 में हम लोग का थीम है डे टू ड्रीम बिग। हम सभी कोई सपने देखते हैं, परंतु सपना को साकार करने के लिए हमें एक सच्चा सपना को देखना जरूरी है। तो हम लोग इस कार्यक्रम के जरिए बच्चों के लिए एक उदाहरण देना चाहते हैं कि उनका जो सपना है वह बड़ा हो, ताकि वे अपने सपने को साकार कर सकें। माता पिता, टीचरगण, डॉन बॉस्को संस्था उनके साथ में है, और मैं विश्वास करता हूं कि हम आने वाले दिनों में उनके सपना को साकार करने में समर्थ होंगे। तो चलिए हम लोग इस त्यौहार को मनाएं और माता पिता को और साथ ही साथ स्कूल के जितने भी प्रभारीगण हैं, टीचरगण हैं, सबों को हम लोग ईश्वर की छत्र छाया में लाएं, क्योंकि ईश्वर से बड़ा कोई नहीं है, और ईश्वर हमारी देखभाल करे और हमारा जो सपना है उसे एक दिन साकार करने में हमारी मदद करें। धन्यवाद। Today we are celebrating Don Bosco's Day and Parents' Day here in Don Bosco School on 31st January. Because 31st January is the death anniversary of Don Bosco, who died in 1888, who was a great educator, who started working for the young people through education. And so we are commemorating and we are celebrating his feast day, at the same time also annual Parents' Day. And so as we are gathering here today, we are honoring Don Bosco, and also we are reminded about his system of education. And together with our parents and well-wishers, and we are celebrating with joy this feast for the gift of Don Bosco to us, and we are committed to continue to educate the young people through the education system of Don Bosco handed down to us. That is called preventive system. This preventive system based on the 3 pillars: reason, religion, and loving kindness. We are educating the young people to become responsible citizens, honest citizens, and good leaders for the future, for our country and for our society, transforming their lives, especially not only imparting knowledge, but educating their hearts, and to be compassionate, to be generous, to be able to render service for the society later on. And so this is what we are celebrating today. It is a moment to thank also our parents and all those who are supporting us, and also our teachers and all the well-wishers. And thank you very much. পুরসভার কাজকর্মে বিভিন্ন কমিশনাররা চালাচ্ছে
কংগ্রেস কমিশনাররা চালাচ্ছে না। গান্ধী মেলা পরিচালনার ক্ষেত্রে বিজেপি বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী কংগ্রেসের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছেন তা ভিত্তিহীন। কংগ্রেস নেতৃত্বাধীন শিলচর পুর বোর্ডের আমলে প্রফিট এডিটেড অ্যাকাউন্ট ছিল এমন 2014 সালে 14,21,588 টাকা, 2013 সালে 9,07,488 টাকা, 2012 সালে 11,63,800 টাকা, 2010 সালে 10,63,000 টাকা, 2005 সালে 13,37,000 টাকা। তখনকার সময়ে চরকি ছিল 20 টাকা, বর্তমান 70 টাকা। মদকেত কুয়া ছিল 20 টাকা, বর্তমান 80 টাকা। সেই অনুপাতের নিরিখে কংগ্রেস পুর বোর্ড গান্ধী মেলা পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে পেরেছে। তাই বিধায়ক দীপায়ন চক্রবর্তীর মুখে স্বচ্ছতা শোভা পায় না, কারণ বর্তমান শিলচর পুরসভা দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। শিলচর শহরের ড্রেন নির্মাণ সহ বিভিন্ন কাজকর্মে ব্যাপক অনিয়ম হচ্ছে। শিলচর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে এসব অভিযোগ করেন জেলা কংগ্রেসের মিডিয়া ইনচার্জ দেবদীপ দত্ত, প্রাক্তন পুর কমিশনার সজল আচার্য প্রমুখ। এদিন সাংবাদিক বৈঠকে যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ, অনুপম পাল, রঞ্জিত দেবনাথ, অভিক দাস, অর্কদীপ রায় চৌধুরী প্রমুখকে পাশে বসিয়ে দেবদূত দত্ত বলেন, গত কয়েক মাস থেকে শিলচর শহরের উন্নয়নমূলক কাজ নিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে সরব হয়ে উঠেছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমরা কিছু বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। কিছুদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধি দল শিলচর শহরে যে কাজ হচ্ছে, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে কাজটা যেরকম হওয়ার কথা ছিল ঠিক সেই রকম হয়নি, যার জন্য আমাদের অভিজিৎ পালের নেতৃত্বে আমাদের দলীয় কর্মীরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং কাজ যাতে সুন্দরভাবে হয় ওইটার আমরা দেখছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন জায়গায়ও আমরা পেয়েছিও যে স্পেসিফিকেশন মতে কাজ হওয়ার কথা ছিল সেই স্পেসিফিকেশন মতে কাজ হচ্ছে না। তো এটা আমাদের সঙ্গে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে এই জায়গাটাকে এইভাবে করে দেওয়ার জন্য যেটা স্পেসিফিকেশন আছে। তো এইসব প্লাস বিজেপির পৌরসভার যে একটা বিধায়কের যেটা আতুর ঘর, সেটা আমাদেরকে বলতে হয়নি, কারণ বিগত কিছুদিন আগে আমরা খবর পেয়েছি যে গান্ধী মেলায় টেন্ডার নিয়ে একটি দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির প্রতিবাদ করতে আমাদের সভাপতি এবং আমাদের প্রতিনিধি দল ওইখানে গেছেন। তো আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন যে আমরা যা চেয়েছিলাম তা আজ অবধি আমরা পাইনি। আমরা শুধু একটা জিনিসই চেয়েছিলাম যে কে কাজটা পেয়েছে, কত স্কোয়ার ফিট পেয়েছে, কত টাকা স্কোয়ার ফিটে পেয়েছে, এই তিনটে জিনিস, যেটা লুকাবার কোনো বিষয়ই হতে পারে না। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে বিজেপির নেতৃবৃন্দ 4টার সময় যখন অভিজিৎ পালের নেতৃত্বে তারা পৌরসভায়, ঠিক ওই সময়ই তারা ওই দিনই সন্ধ্যে 7টার সময় তারা প্রেস মিট করে কিছু বিভ্রান্তিকর বক্তব্য আপনাদের কাছে তুলে ধরেছে, যে স্বচ্ছতা বজায় হচ্ছে, এরকম গান্ধী মেলার এখন প্রচুর বেনিফিট বেড়েছে, আগে কংগ্রেস আমলে 8 লক্ষ টাকার উপরে হতো না। তো যিনি বলেছেন তাকে আমি বলি যে তিনিও গান্ধী মেলার নাকি সেক্রেটারি ছিলেন। তো আশ্চর্যের ব্যাপার, তিনি হাওয়ার মধ্যে কথাগুলো বলেছেন। আপনারা লিখে নিন, আমি অডিট করা যে রিপোর্ট, ওই রিপোর্টের ভিত্তিতে আপনাকে বলছি 2014-তে গান্ধী মেলায় প্রফিট হয়েছিল 14,21,588 টাকা। লিখে নিন আপনারা নাম্বারটা, 14,21,588 টাকা। 13-তে প্রচণ্ড বৃষ্টি ছিল, এর মধ্যে আমাদের লাভ হয়েছে 9,07,488 টাকা। 12-তে হয়েছে 11,63,800 টাকা। 10-এ হয়েছে 10,63,000 এবং 2005 ইংরেজিতে হয়েছে 13,37,000 প্লাস। তো উনি কোথার থেকে যে এই 8 লক্ষ আর 7 লক্ষ পেলেন
মানে বিভ্রান্তিকর কিছু না জেনে তিনি প্রেস মিটে বসেছিলেন। আর আমরা যখন হিসেবটা আপনাদেরকে দিচ্ছি, তখন চরকিতে একটা রাইড ছিল 20 টাকা, সেই রাইড এখন হয়ে গেছে 70 টাকা। তো আমাদের বক্তব্য হচ্ছে, আমরা গান্ধী মেলার পৌরসভা নিয়ে আমরা কথা বলতে চেয়েছি। আমরা ছাড়া প্রেস মিটে কে বসেছিলেন? ওই বোধহয় জেনারেল সেক্রেটারি কি, উনি আবার কি, আমি নামটা বলতে পারবো না। উনি বলে, আপনারা দেখবেন, আপনাদের কাছে আছে নিশ্চয়ই, নামটা ঠিক আমি চিনি লোকটাকে, আমি নামটা জানি না। উনি গান্ধী মেলার সেক্রেটারিও নাকি ছিলেন, খুব সম্ভবত 27 কিংবা 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার, জানি না আমি। তো এইসব বিভ্রান্তিকর, আমি যেগুলো আপনাদেরকে তথ্য দিলাম এগুলো আপনারা প্রকাশ করুন। আর ওনাকে চ্যালেঞ্জ করলাম যে 12 লক্ষ টাকার উপর যে উনি বলেছেন কংগ্রেস আমলে হয়নি, তো কংগ্রেস আমলে তখন গান্ধী মেলাটা ছিল ছোট, তখন একটা রাইড ছিল, যে কোনো চৌকি পরকি এগুলো রাইড ছিল 20 টাকা, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে 70 টাকা। আর এবার আমাদের একটাই জিনিস ছিল, আমরা যেটা জানতে পেরেছি, যে এবার গান্ধী মেলার অ্যামিউজমেন্ট লাইনের যে টেন্ডার হয়েছে, সেই টেন্ডার পেপারের দর মূল্য ছিল 1 লক্ষ টাকা এবং সিকিউরিটি মানি ছিল 2 লক্ষ টাকা। আপনাদের কাছে অনুরোধ, 100 কোটি টাকার কাজেও আমরা জানি 1 লক্ষ টাকা টেন্ডার ফিস হয়, টেন্ডারের পেপারের দাম হয় না, কিন্তু এটা এবার গান্ধী মেলায় হয়েছে। পরবর্তীতে আমরা জানি যে 4টে টেন্ডার পড়েছে, একজন 26 টাকা, একজন 12 টাকা, একজন 11 টাকা এবং একজন 5 টাকা। মজার ব্যাপার হচ্ছে 26 টাকা, 11 টাকা এবং 5 টাকা ওইটা একজনেরই টেন্ডার, আর 12 টাকা অন্য একজনের টেন্ডার। তো এবার দেখা গেল 26 টাকা দিয়ে যদি এই মেলাটা নেয়, তাহলে 4 থেকে 5 কোটি টাকা গান্ধী মেলার বেনিফিট হবে, 26 টাকা করে যদি নেয়। তো ওইখানে করা হলো কি, তো টেন্ডার খোলার পর ফার্স্ট টেন্ডারার যে হয় সেই তো টেন্ডার পায়। এখানে দেখা গেল 2 দিন পর 2 নম্বর টেন্ডারারকে ওই কিউ থেকে বাদ দেওয়া হলো। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে 2 দিন পর কেন বাদ দেওয়া হলো? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। তো তাদের মুখে যখন আমরা স্বচ্ছতার কথা শুনি, আমাদের মানে অবাক লাগে যে কিভাবে স্বচ্ছতা, তো আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে স্বচ্ছতা, সুপারি নিয়ে স্বচ্ছতা, কয়লা নিয়ে স্বচ্ছতা, বিভিন্ন ব্যাপার নিয়ে ওরা স্বচ্ছতা। অভিজিৎ পালের নেতৃত্বে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে যে শিলচরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার তদারকি, যে জনসাধারণের যে অভিযোগ আছে অভিযোগের কথা মাথায় রেখে আমরা কিছু কিছু জায়গাতে পৌরসভাই হোক বা পিডব্লিউডির কাজেও আমরা তদারকিতে গেছি এবং গিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজের আমরা দুর্নীতি দেখতে পেরেছি। আমরা বিশেষ করে যে ড্রেনের কাজ চলছে প্রেমতলাতে, এতে অনেক আমরা কাজের গরমিল পেয়েছি, তার স্বীকার করেছেন যে বিভাগীয় কর্তৃপক্ষ যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসও, তারা স্বীকার করেছেন। কেননা যে মেইন কন্ট্রাক্টর যিনি আছেন, কেউ এখানে মেইন কন্ট্রাক্টর নেই, সবে সাবে কন্ট্রাক্টর দিয়েছেন, সাব কন্ট্রাক্টরে কাজ করছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন এই কাজ তদারকি করতে গিয়েছি তার 2 দিন পরে দেখছি বিজেপির তরফ থেকে তাদের কয়েকজন কর্মকর্তা প্রেস মিট করে বলছে কংগ্রেস নাকি গুন্ডা রাজ চালাচ্ছে, কংগ্রেস নাকি কমিশন রাজ চালাচ্ছে। অতি দুঃখের বিষয়, আমরা ভাবছি ওনারা প্রেস মিট করেছেন যে কংগ্রেস যে উন্নয়নমূলক কাজের যে তদারকি করে যে কাজটা করে যাচ্ছেন সেইটা বিষয় নিয়ে ভাবছি ওনারা তাদের বিভাগীয় কর্তৃপক্ষকে ডেকে এনে, কন্ট্রাক্টরকে ডেকে এনে বলবেন যে দেখো তোমাদের কাজের অনেক গলতি আছে, তোমরা এইগুলো ঠিক করো। আমরা ভাবছি সেই করবে বিজেপি, কিন্তু না করে তারা কন্ট্রাক্টরের সাপোর্ট নিয়ে তারা আমাদিগকে শাসানি দিচ্ছে যে আমরা কাজের কন্ট্রাক্টরের আমরা কমিশন নিচ্ছি। বড় দুর্ভাগ্য বিষয়। তাই আমি যারা এই দলের আছেন, বিজেপি দলের যারা প্রেস মিট করেছেন, আপনাদেরকে বলছি, অনুরোধ রাখছি, আজকে কংগ্রেসই হোক, অন্যান্য দলই হোক, যে কোনো ক্লাবই হোক, সংগঠনে হোক, যখন শিলচর শহরে পাবলিক মানি খরচ হওয়ার যে জায়গাটা
হবে, এই জায়গাটার যখন কাজ একটা হবে, সার অধিকার আছে, সে যখন যাবে গিয়ে যখন একটা দুর্নীতি বা একটা কোনো কিছু গলতি দেখবে, আর আপনারা যখন শাসক দলে আছেন, আপনাদের নলেজে যখন যাবে, আপনারা এই কাজটাকে রেকটিফাই করার জন্য ওদেরকে ডাকবেন। ওরা যে গিয়ে কাজ তদারকি করেছে তাদের এগেইনস্টে আপনারা করবেন না, তার হলে আপনার শিলচরে জনসাধারণ বুঝে নেবে যে এটার ভিতরে কি চলছে। কারণ আপনারা যাদেরকে প্রেস মিটে নিয়ে বসছেন, আপনাদের কিনারে যারা আছেন তাদের মধ্যে 2-1 জন আমি দেখেছি, কন্ট্রাক্টর 2-3 জন কন্ট্রাক্টর আছে যাদের সাইনবোর্ডের মধ্যে আমি নামও দেখেছি, তাদেরকে নিয়ে করেছেন কন্ট্রাক্টরের স্বার্থে। আপনারা এইসব জিনিস করবেন না। শিলচরের নাগরিকের জন্য, শিলচরের স্বার্থে কংগ্রেস লড়ে যাবে, যে কোনো ব্যাপার হোক না কেন। জনগণের স্বার্থে কংগ্রেস থেমে থাকবে না। উন্নয়নের কথা বলছেন, আজকে উন্নয়নের কথা হলে 8 বছর হয়ে গেছে বিবেকানন্দ রোডের রাস্তা এখন পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। আজকে 4 বছর হয়ে গেছে শিলচরে যে রাঙ্গের খালের অবস্থা গিয়ে দেখুন, শিলচর রাঙ্গের খালের কী অবস্থা। প্রতি বছর 100 মিটার করে কাজ হয়, 50 বছরে সেই কাজ শেষ হবে না। আপনি গিয়ে দেখুন কি অবস্থা। আজকে একটা খেলার জায়গা নেই, একটা অডিটোরিয়াম নেই। আজকে গিয়ে দেখুন যে ডিস্ট্রিক্ট লাইব্রেরির কী অবস্থা আছে, গিয়ে দেখুন সঞ্জয় মার্কেটের কী অবস্থা আছে, গিয়ে দেখুন ন্যাশনাল হাই রোডের যে অডিটোরিয়ামের অবস্থা কী আছে। শিলচর শহরের ওয়ার্ডগুলোর একটা কোনো ওয়ার্ডের অবস্থা ভালো নয়, ড্রেনের অবস্থা খারাপ, রাস্তার অবস্থা খারাপ। কিন্তু আমি দেখছি যে আজকে এই প্রশাসন আর এই বিধায়ক মিলে আজকে শিলচর শহরের যে মিউনিসিপ্যালিটির যে টাকাটা, এই টাকাটা নিয়ে কিন্তু মিউনিসিপ্যালিটির অলিগলির কাজ করছেন না। উনি পিডব্লিউডির উপরের রাস্তা, NHDSL এর রাস্তার উপর উনি ফুটপাথ বানাচ্ছেন। কেন? পিডব্লিউডির কি টাকা নেই? আজকে এইগুলো জিনিস ওনাকে জিজ্ঞেস করতে চাই, জনসাধারণ জিজ্ঞেস করছে। আগামী যে নির্বাচন আসবে, শিলচরের নাগরিক এক একটার হিসাব নেবে। কেন নেবে? শিলচরের মানুষ বসে থাকবে না। আমরা দেখেছি এই রাস্তাঘাটের যে অবস্থা ছিল, শিলচরের মানুষ কেউ বসে নেই, সবাই রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। তার জন্য আজকে কিছু কিছু রাস্তা আর কিছু কিছু ড্রেনের কাজ হচ্ছে। সড়ক সুরক্ষা জীবন রক্ষা, এই স্লোগান নিয়ে ন্যাশনাল রোড সেফটি মাস 2025 শেষ হলো 31 জানুয়ারি। প্রায় 1 মাস ব্যাপী রোড সেফটি ওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত করলো কাছাড় জেলা ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি। 30 জানুয়ারি বৃহস্পতিবার শিলচরের গুরুচরণ কলেজে রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কাছাড়ের ডিটিও, ট্রাফিক ব্রাঞ্চের আধিকারিক, কলেজের অধ্যক্ষ, নেতাজি যুব ছাত্র সংস্থার কর্মকর্তা ও কলেজের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বাইক দুর্ঘটনায় প্রাণ রক্ষা পাওয়া সুখময় দত্তকে সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, সুখময় দত্ত 1 মিনিটের রাস্তা হলেও হেলমেট পরিধান করতেন বাইক চালানোর সময়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। দুটো কথাই বলছি, এখানে আমার সব ছেলে মেয়ের বয়সী সবাই বসে আছে, ওদের বলছি তোমরা বাইক স্টার্ট করবার আগে মাথায় হেলমেট লাগাবে। যেই স্বভাবটা আমার ছিল, 42 বছর আমি বাইক চালিয়েছি, কিন্তু আমি স্টার্ট দেওয়ার আগে মাথায় হেলমেট পরতাম। আমার শরীর নাই, কিন্তু মাথা ঠিক থাকে, আমার পুরাটা বেঁচে গেছে। আর 2 নম্বর কথা হলো, টাউনের মধ্যে আমি জীবনেও কোনোদিন 25-30-এর উপরে চালাই নাই স্পিড। আর যদি বাইরে যেতাম ম্যাক্সিমাম 40, তার উপরেও তোমরা চালাবে না, কারণ সেটাই কিন্তু ক্ষতিকর হয়ে দাঁড়ায়। অনেক সময় নিজের ব্যালেন্স নিজে রাখা যায় না। আমি দেখি বহুত অ্যাক্সিডেন্ট, কিন্তু মাথায় হেলমেট থাকার দরুন কিন্তু আমার মাথায় কিছু হয়নি। ঠিক আছে, তোমাদের কাছে এটাই একটা অনুরোধ থাকলো, সবাই হেলমেট ব্যবহার করবে বাইকে স্টার্ট দেওয়ার আগে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। 14 বছরের নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা অসম বিশ্ববিদ্যালয়ে, ফারুককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন। অসমের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 56তম জন্মদিবস পালন কাছাড় জেলা বিজেপির শিলচর গান্ধীবাগ পার্কে। শহরের যানজট সমস্যা নিয়ে সরব হলো শিলচর জেলা কংগ্রেস, জেলা শাসককে স্মারকলিপি প্রদান। অভিভাবক দিবস পালিত হলো উৎসাহ উদ্দীপনায়, সমাপ্ত হলো ডন বস্কো স্কুলের উৎসব এক অন্য মাত্রায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।